অনেকটাই আমরা যেটি রনি ভাই বললেন যে ফ্যাসিবাদ আসলে গণতন্ত্রের নামে আসে বা গণতন্ত্রের মোড়কেই আসে। আমরা তো এখন গণতন্ত্রের উত্তরণের পথে আছি। তাহলে এই সময়টাকে কি বলবো? প্রথমত যারা শুনছেন, রনি ভাই আছেন, আপনি সহ সবাইকে আমার শুভেচ্ছা জানাই। প্রথমত বিষয় হলো এই 1.5 বছর কিন্তু আসলে আমাদের হওয়ার কথা ছিল যে আমরা যে একটি গণতান্ত্রিক পরিবেশে ফেরত যাব বা একটা গণতান্ত্রিক জায়গায় যাব, এই গণতান্ত্রিক রূপান্তরের সময়টা ছিল কিন্তু এই 1.5 বছর। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, এটা কিন্তু খুবই সত্য, যেটা আমাদের মানতে হবে যে এই গত 1.5 বছরে আমরা কিন্তু আসলে সেই রূপান্তরের পথে হাঁটতে পারি নাই, একটা গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার পথে হাঁটতে পারি নাই। এটার বাস্তবতা আপনি এখনই প্রচারের সময় দেখবেন আর কি। আপনি দেখবেন যে জামাতের আমির, এটা সত্য যে তারেক রহমান কিছু পরিকল্পনার কথা বলছেন, কিন্তু আপনি দেখবেন একটা মেজর লাইনে যদি আমরা লক্ষ্য করি, বিএনপি এবং জামাতের আমির বা বিএনপির যে কোনো কর্মী বা জামাতের যে কোনো কর্মী, আসলে তারা আছে কে কার থেকে কম খারাপ, এইটা প্রমাণ করাতে ব্যস্ত। কিন্তু আমরা যদি গত 1.5 বছর ঠিক জায়গায় যেতাম, তাহলে হয়তো আমরা দেখতাম যে জামাতের আমির বক্তব্য দিতে ওইটা একবারও বিএনপির নাম মুখে নিচ্ছেন না, তিনি শুধু বুঝাচ্ছেন কেন জামাতকে ভোট দিবেন, আপনি কি লাভ পাবেন। হয়তো দেখা যেতেন তারেক রহমানও বা বিএনপিও সেই একই লাইনে থাকতো যে আমি একে ভোট দিলে আপনি এই লাভ পাবেন। কিন্তু আপনি লক্ষ্য করবেন আমরা সেই পুরাতন রেটরিক, জামাতের আমির প্রত্যেকদিন অ্যাড্রেস করতেছেন তারেক রহমানকে, তারেক রহমান সহ বিএনপির বাকি নেতারা অ্যাড্রেস করতেছেন জামাতকে। আমাদের রাজনীতি ঠিক ওইটাই, যে কে মন্দের মধ্যে কে এখন ভালো, আমরা কিন্তু ওই একই পরিবেশে পড়ে গেলাম। কিন্তু আমাদের এই 1.5 বছরে কিন্তু এটা কাটায় ওঠার কথা ছিল। এখন এইটার পিছনে অনেকগুলা দোষ আছে, অনেকের দোষ আছে। যেমন আপনি মনে করেন গণভোট নিয়ে আলাপ আছে, গণভোটে হ্যাঁ না এটা নিয়ে একটা বড় ডিবেট চলমান, হ্যাঁ না কেউ বলতে পারতেছে না। কিন্তু আমি যদি এখন আপনাকে বলি যে আপনি গণভোট করবেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হইলো, হ্যাঁ জয়যুক্ত হইলে আপনার উচ্চকক্ষ করতে হবে 180 দিনের মধ্যে, রাইট? তো এখন জনগণ যে ভোট দিচ্ছে সে তো জানে না উচ্চকক্ষে কে যাবে। যদি আপনি একটা ওয়েল ডেমোক্রেসি জায়গায় যান, তাহলে তো আগেই বিএনপি জামাত সকল পার্টি তার উচ্চকক্ষ ডিক্লেয়ার করে বসবে যে আমাদের উচ্চকক্ষে এই 100 জন, আমি যত পার্সেন্টেজ পাবো এদের মধ্যে থেকে পাবো। এখন যে পলিটিক্যাল পার্টিগুলা এই উচ্চকক্ষের সিট হ্যাঁ জিতলে 180 দিনে যে উচ্চকক্ষ করতে হবে সেটা যদি সেল করা শুরু করে যে তুমি 20 কোটি টাকা দাও, উচ্চকক্ষে তোমাকে একটা সিট দিতেছি, অনেকে এটা হয়, আমরা দেখছি এগুলো সংরক্ষিত মহিলা আসনের জন্য এগুলো হরে ধরে হয়েছে। এখন যদি উচ্চকক্ষ যদি ওই জিনিস হয়ে যায়, তাহলে আমি এই উচ্চকক্ষ বাংলাদেশের ট্যাক্সের টাকায় পুষবো কেন? আমার ট্যাক্সের টাকায় আমি পুষবো কেন? তাহলে আবার ডেমোক্রেটিক্যাল সিস্টেমটাকে আপনি যদি পুরো একটা প্রসেসের মধ্যে কোনো 2-3টা ছোট জায়গাও মানে ডেমোক্রেটিক্যালের বাইরে যান, আপনি যদি ডেমোক্রেসিরে নষ্ট করে এরকম জিনিস আপনি উপাদান ঢুকায় ফেলেন, তাহলে তো এই পুরো পাত্রটাই নষ্ট হয়ে যাবে। সো একটা পয়েন্ট, এরকম পয়েন্ট বলতে গেলে গণভোটের কিন্তু সবগুলো পয়েন্ট নিয়ে আলাপ করা যাবে। ফলে অধিকাংশ মানুষ হ্যাঁর পক্ষে ছিল, আমি ব্যক্তিগতভাবে হ্যাঁর পক্ষে ছিলাম। কিন্তু এই মোমেন্টে আইসে এমনভাবে গণভোট সামনে আসছে, প্রজাতন্ত্রের কোনো কর্মচারী তো হ্যাঁ ভোটের কথা বলতে পারে না। তো ডক্টর ইউনূস নিজে হ্যাঁ ভোটের প্রেস রিলিজ দিয়েছেন এবং গভর্নমেন্ট প্রচার করে যেতেছে। এখন গভর্নমেন্ট যখন প্রচার করে তখন তো আমার বুঝতে হবে যে তার মানে গভর্নমেন্টের এখানে অন্য কোনো ইন্টেনশন থাকতে পারে। গভর্নমেন্টের তো গণভোট নিয়ে কোনো ইন্টেনশন থাকবে না। গণভোট গভর্নমেন্ট প্রেজেন্ট করবে, বলবে এই আছে, এটা হইলে এটা হবে, এটা না হইলে এটা হবে, শেষ, জনগণ ডিসাইড করবে। কিন্তু দেখা যেতেছে জনগণ যেন ডিসাইড করে সেটার জন্য প্রেশার তৈরি হইতেছে। যেমন আপনার লক্ষ্য করছেন, আমি একটু কল বলি কনসেন্ট ম্যানুভারিং হচ্ছে। মনে করেন আপনি আমি ওই দিন এই আলাপটা তো তোলা হয় যে জুলাই সনদের যে ঐক্যমত্য কমিশন হলো, এটার সভাপতি তো ছিলেন প্রধান উপদেষ্টা, আর তিনি এটার সভাপতি থাকা, তিনি ছিলেন কনসাইনমেন্ট রেডি করা। কিন্তু আমি যদি ওই আলাপেও যাই, তিনি তো এখানে সবাই একমত করতে পারেন নাই, এখানে ভেটো আছে। এই ভেটোগুলা কিভাবে পাস হবে পরে পার্লামেন্টে আমি জানি না। তো আমি তো এখন সন্দেহে আছি, আমি হ্যাঁ দেই বা না দেই, গণভোটের কার্যকারিতা থাকবে কিনা। এই গণভোট একে তো হইলো প্রসিডিউর ভাবে, এই গণভোটে ভবিষ্যতে নানানভাবে চ্যালেঞ্জ করার উপায় ডক্টর ইউনূস এবং তার ইন্টারিম রাইখা দিল। ফলে আজকে থেকে 10 বছর পরে পলিটিক্যাল একটা সিচুয়েশনে এইটারে রেফারেন্ডাম আনা যেতে পারে, বা এইটা ঠিক থাকবে কিনা, এটা রেফারেন্স হিসেবে ঠিক হবে কিনা, বা না রেফারেন্স হিসেবে আগের গণভোটগুলোর মতোই যে ওইটা হ্যাঁর পক্ষে ভোট দিতে হবে সবাই দিয়ে দিছে, বা না দিলেও ভোট বাক্সে হ্যাঁ ফালায় দেওয়া হয়েছে, ওই রকম রেফারেন্সের গণভোট হবে। আমরা তো এটা চাই নাই। আমাদের তো হিসাব ছিল প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বসতেছে, যতটুক ঐক্যমত হবে ততটুক নিয়ে আনা, আপনি আগান। জি, আমরা আমাদের সময় আজকে কিন্তু খুব বেশি না, বেশি সময় পাইনি আজকে, সংক্ষেপ করেই উত্তর দিতে হবে আপনাদের। যেটি অনেকটাই বলছিলেন যে এখন আমরা যেটা দেখছি যে কে কার থেকে কত কম খারাপ সেটি প্রমাণে কিন্তু আমরা ব্যস্ত। এটা দেখেন, আমার সাথে যখন তারেক রহমান আলাপ হলো তখন আমি এই ধরনের একটা কথা উঠে আসছিল, তখন উনি বলেন যারা প্রোপাগান্ডা ছড়ায়, বিষোদ্গার ছড়ায়, বুঝতে হবে তারা জনগণকে আন্ডারমাইন করে। হ্যাঁ, আপনি তো বিষোদ্গার, যেমন আজকে তো মনে হয় সিরাজগঞ্জের সভা ছিল, আমি অল্প একটু শুনলাম আস্তে আস্তে।
আজকে সিরাজগঞ্জে তারেক রহমান তার বক্তৃতার শেষের দিকে বলছেন যে আমি কিন্তু চাইলে বিরোধীদের নিয়ে অনেক কথা বলতে পারতাম, বলে আপনারা হাতাতালিও দিতেন, কিন্তু এতে করে লাভটা কি হইতো? আপনারা হয়তো খুব জোশ ফিল করতেন। কিন্তু উনি কিন্তু বলতেছে দেখেন ৭১-এ আমরা একটা ভূখণ্ড পেয়েছি, তারপরে লম্বা এতগুলো বছর চলে গেছে, অর্ধ শতাব্দী চলে গেছে, তারপরেও বাচ্চা বাচ্চা ছেলেদের জীবনের বিনিময়ে যে কথাটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছি, আজকে সেই কথারই এক ধরনের ইকো ওনার কণ্ঠে শুনলাম। হ্যাঁ, ফলে মিলে গেলে তো দালাল বনেই হবে। তো উনি বলতেছে ২৪-এ ফলে আমরা একটা রাজনৈতিক স্বাধীনতা অর্জন করছি। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, এটাই চাইছিলাম আমরা। ২৪-এ আপনি দায় মুক্তি দিয়ে দিলেন, ২৪-এর আপনি ভাগবাটোয়া করে খাইয়া ফেললেন। হ্যাঁ, ২৪-এ ঠিকাদার আমরা পাইলাম প্রচুর, কিন্তু দায়িত্ব নেওয়ার লোক তো পাইলাম না। আমরা বললাম এই গণ-অভ্যুত্থানের ক্রেডিট শহীদদের, জীবিতদের আছে শুধু দায়িত্ব। দায়িত্বের ১৫ বছর হয়ে গেল, যেটা অনেক আলোচনা করলে ১৫ মাস হয়ে গেল। ১৫ মাসে আপনার কৃষি প্রধান বাংলাদেশ, তাই না? কৃষি প্রধান বাংলাদেশে কৃষকদের নিয়ে কোনো আলাপ নাই, কমিশন হয় নাই। তাহলে এই সংস্কার হইলে আমি ধরেন কৃষকদের প্রতিনিধি, কৃষকের ছেলে আমি, হ্যাঁ, আমি কেন বিশ্বাস করবো এখানে আমার ভাগ্যের সাথে সম্পর্ক আছে এই কমিশনের সংস্কারের? আলাপই তো নাই, কৃষি সংস্কার কমিশনই তো নাই। ফলে আপনি তো এটা বলতে পারবেন না যে এই সংস্কার হা বা না জিতলেই এটা বিশাল কিছু হয়ে যাবে। তাহলে একটা একটা করে আসি। তার মানে তারেক রহমান কিন্তু ঠিকই বলতেছে যে আমরা কতগুলো পরিকল্পনার কথা বলছি, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিলে এইভাবে এইভাবে উনি বলবে। আপনি এবার তার বিরোধী হইলে আপনি আপনার পরিকল্পনার কথাগুলো বলবেন, আপনি জামাত হন বা এনসিপি হন বা অন্য যেই দলই হন। এবং জনগণ যেটাকে মনে করে যে সে এম্পাওয়ার হবে, জনগণ সেদিকে যাবে, তা না। বিএনপি খারাপ, বিএনপি টেম্পো স্ট্যান্ড, আপনি সচিবালয় দখল করেন যে, হ্যাঁ, সাতকা নিয়ে চাঁদাবাজি কে করে? সাতক্ষীরায় চাঁদাবাজি কে করছে? সিরাজগঞ্জে ৩০ দোকানে চাঁদার জন্য দোকান বন্ধ করে কে দিছে? যে যেখানে শক্তিশালী সেখানে আপনি চাঁদাবাজি করতেছেন, এটা কাঠামোগত সমস্যা। তা না করে সব মাছ ময়লা খায়, নাম হচ্ছে একটা বিশেষ মাছের। তার মানে আপনি যখন মনে করেন এইভাবে ন্যারেটিভ তৈরি করেন, বয়ান তৈরি করেন যে আপনি চাঁদাবাজ, আমি সাধু, তার মানে আসলে আপনি ওই চাঁদার ক্ষেত্রটা দখল করতে চান। আপনি চাঁদাবাজ নির্মূল করতে চান না। চাঁদাবাজ নির্মূল করতে চাইলে কি লাগবে? প্রস্তাবনা লাগবে। যে প্রস্তাবনার কথা, যেমন আপনি যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারেন, চাঁদাবাজি জীবনেও দূর হবে না। আপনি যদি কৃষকের ন্যায্য মূল্যের ব্যবস্থা করতে চান, চাঁদাবাজি দূর করতেই হবে। আপনি যদি ময়লা, ড্রেনেজ, সোয়ারেজ, জুট, ফুটপাতের দোকান, এগুলোতে রেগুলেশন না আনেন, চাঁদাবাজি হবেই। কারণ এগুলোর সাথে যে সবসময় প্রশাসন, লোকাল মাফিয়া, দলীয় অদলীয় নানা রকম সিন্ডিকেট জড়িত থাকে। এগুলো নিয়ে আলাপ নাই। বিএনপি মানেই চাঁদাবাজ। তাহলে ৮,০০০ লোকরে যে বহিষ্কার করলো, এগুলো কি শ্বশুরবাড়ির কারণে বহিষ্কার করছিল? এটা জামাই সম্পর্কের কারণে বহিষ্কার করছিল? সম্পর্ক নষ্ট হয়ে গেছে, দেখে না কেন করলো? তারপরে এটা যে আইনের আওতায় আনার কাজটা, সেটা আপনি না করে এই ন্যারেটিভ তৈরির সুযোগটা এই সরকার কি করে দেয় নাই? সরকার করে দিয়েছে। তার মানে আপনি এখানে পলিটিক্স যাতে ডেভেলপ হইতে না পারে, তার সমস্ত রকম আয়োজন, বিএনপির বেশিরভাগ জায়গায় কমিটি নেই, এত চাঁদাবাজ আসলো কই থেকে? তার মানে কি, যে যার মতো বিএনপি হয়ে গেছে।